বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন যে এই যুদ্ধের ফলে বাংলাদেশ কি কোনোভাবে প্রভাবিত হবে, বাংলাদেশে কি এর কোনো ইম্প্যাক্ট পড়বে বা পড়ছে, মানে আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে বাংলাদেশ তো খুব ক্লোজ একটা বর্ডার শেয়ার করছে ভারতের সাথে। ভারতের সবচাইতে বড় যেই সীমান্ত বর্ডার রয়েছে সেটা বাংলাদেশের সাথে। এবং আমরা গতকালই কিন্তু লক্ষ্য করেছি যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনি বলেছেন যে কুড়িগ্রাম, খাগড়াছড়ি বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। এবং বিজেপি শতাধিক লোককে অনেকেই বোধহয় পাঠানো হয়েছে। জি, বিজেপি অনেকেই জিজ্ঞাসাবাদ করেছে, আইডেন্টিটি চেক করার চেষ্টা করছে। তা এই ধরনের সিচুয়েশন গুলো কিন্তু হতে থাকবে বা ঘটতে থাকবে। এখানে মূলত যেটা হচ্ছে যে 5ই অগাস্ট পূর্ববর্তী যে রেজিমে ছিল সেখানে ভারতের সাথে এক ধরনের সম্পর্ক আমরা মেনটেন করে গেছি। তা এখন বর্তমান যে সিচুয়েশনটা বিরাজ করছে, তারা খুবই ক্লোজ একটা নেইবার আমাদের। তো সেখানে বিভিন্ন ধরনের পোক করা বা বিভিন্ন ভাবে বাংলাদেশকে একটা চাপে ফেলার একটা চেষ্টা থাকবে। কারণ ভারত নিজেও খুব ভালো করে অবগত যে মায়ানমার সীমান্তে আমাদের আরাকান আর্মি করতে গিয়ে যে এক ধরনের একটা চাপ বা সেখানে কিছু ধরনের নেগোসিয়েশন, হিউম্যান করিডোরের বিষয়গুলো কিন্তু রয়েছে। তা এই সীমান্তবর্তী অন্যান্য জায়গায় বাংলাদেশ এই ধরনের একটা সমস্যা তো ফেস করবে। এছাড়া অর্থনীতির দিক থেকে যদি আমরা দেখতে চাই, যে আমরা গতকালই দেখেছি যে বিশাল একটা বিমানের যে শিডিউল বিপর্যয় হয়েছে। তো সেখানে অনেক বাণিজ্যিক বিমানও রয়েছে, যার ফলশ্রুতিতে এটার একটা এই বিমানের এই ধরনের শিডিউল বিপর্যয়ের কারণে পণ্যের দাম বৃদ্ধি এবং পণ্যের সহজলভ্যতার উপর তো অবশ্যই একটা প্রভাব পড়বে। এছাড়াও আমাদের শেয়ার বাজারে যেটা আমরা দেখেছি, শেয়ার বাজারে সূচকের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের দর পতন হয়েছে গতকাল। এবং এই অবস্থা বিরাজ করলে অব্যাহতভাবে সেই দর পতনেরও একটা কিন্তু লক্ষণ রয়েছে। আমরা এমনি বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। 5ই অগাস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের যে সরকার, তারা চেষ্টা করছে বিভিন্ন ভাবে সেই সমস্যাগুলো সমাধান করতে। কিন্তু এই দক্ষিণ এশিয়ায় বা এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলই বলবো, কারণ চীনও কিন্তু পাকিস্তানের সাথে ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। তা এছাড়া আমরা ইরানের বিষয়টা দেখছি, তো টার্কি এক ধরনের যোগাযোগ করছে। রাশিয়া, ফ্রান্স তারাও আস্তে আস্তে বিভিন্ন ধরনের কমেন্ট স্টেটমেন্ট করছে। সারা বিশ্বই কিন্তু কম বেশি এই জায়গাটা জড়িত হয়ে যাচ্ছে। ফলে আমাদের যেই জিনিসগুলো আমরা আমদানি নির্ভরতা রয়েছে, সেখানে আমাদের এই ডলার রেটের ফ্লাকচুয়েটের কারণে এক ধরনের সমস্যা তো আমরা দীর্ঘদিন ধরেই পড়েছি। তা এখন নতুন করে এই বিষয়টা আমাদের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে একটা বিরাট প্রভাব রাখবে, এটা খুব স্বাভাবিক। আর তো এছাড়াও জি, সীমান্তের যে জায়গায় আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা উনি প্রথমেই বলেছেন যে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশেরও একটা পূর্ব প্রস্তুতি বা যুদ্ধে না জড়ালেও একটা ডিফেন্স মেকানিজমের জায়গায় প্রস্তুতি থাকা উচিত। তো রাইট। সেই জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশ কিছু প্রস্তুতি গ্রহণ করেছে, এবং যেটা অবশ্যই সমীচীন। কারণ এয়ার স্ট্রাইক বা যে কোনো ধরনের উস্কানিমূলক কিছু ঘটার কিন্তু সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। ফলে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে বিশেষ করে এখানে শক্ত রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে ভারত যদিও প্রথম আক্রমণ করেছে, কিন্তু স্থল যুদ্ধে তারা খুব বেশি জড়িয়ে পড়বে বলে আমার আপাতত মনে হচ্ছে না। কারণ তাদের যে সৈন্য সংখ্যা সীমান্তে তারা ডেপ্লয় করে রেখেছে আগে থেকে। আমরা লাদাখ সীমান্তে গতকাল দেখেছি কিন্তু চীন তার সেনা সংখ্যা অনেক বৃদ্ধি করেছে। তো ফলে এটা যদি বাংলাদেশের সীমান্তে স্থলযুদ্ধের দিকে যায় বা পাকিস্তান সীমান্তে সে প্রবলভাবে আক্রমণে যায়, আমরা জানি যে প্রায় 3 গুণ সোলজারের দরকার হয়। তো সেখানে তার এই বিরাট বর্ডারকে অরক্ষিত রেখে এই ধরনের কোনো কর্মকাণ্ডে হয়তো আপাতত যাওয়ার তার সুযোগ কম। আর বিশ্বের যারা গ্লোবাল পাওয়ার, তাদের তো একটা দৃষ্টি রয়েছে। মূলত আপাতত যেটা মনে হচ্ছে, এই এয়ার স্ট্রাইক কেন্দ্রিক এবং স্থলে ছোটখাটো গোলাগুলি বা হামলা পাল্টা হামলা, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকার আহ বিষয়টাই হয়তো বেশি বা মনে হচ্ছে যে এই ধরনের আচ্ছা, ঘটনাই ঘটবে। তবে এটা খুব সহসা যে 2-1 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে সেটা মনে হচ্ছে না।